বাংলাদেশ দাঁড়িয়ে এক সন্ধিক্ষণে নতুন প্রত্যাশায় নতুন দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলের হাওয়া নিয়ে আসছেন লাখো তরুণ। প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে, তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এমন তরুণ ও অভিজ্ঞদের মুখে শুনবো আগামীর ভাবনা। এসব জানতে ও জানাতে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন নিশিতা। দর্শক, আজ আলোচনা করব লক্ষ্মীপুর 1, 2, 3 ও 4 সংসদীয় আসন নিয়ে। জানবো তরুণ ও সাধারণ মানুষের কথা। রোড টু পার্লামেন্ট আজ লক্ষ্মীপুর সংসদীয় আসন 1, 2, 3, 4-এর সংসদীয় আসনগুলো জেনে নেব। শুরুতে দেখে নিতে চাই নির্বাচনী বছর 1991-এর লক্ষ্মীপুর 1 আসনের অবস্থা। জিয়াউল হক জিয়া তিনি বিএনপি থেকে নির্বাচন করেছিলেন এবং জামাত থেকে নির্বাচন করেছিলেন লুৎফর রহমান। আমরা একটু যদি দেখতে চাই যে বিএনপিতে যিনি ছিলেন জিয়াউল হক জিয়া, তিনি পেয়েছিলেন 24,727 ভোট এবং বিপুল ভোটের ব্যবধানে লুৎফর রহমান তিনি পেয়েছিলেন 11,284 ভোট। অর্থাৎ বিএনপি এই 1991 লক্ষ্মীপুর 1 আসনে জয়যুক্ত হয়েছিলেন এবং তার বিপুল ভোটে তিনি জয় পেয়েছিলেন। এরপরে আমি চলে যেতে চাই পরের নির্বাচনী বছরে। পরের নির্বাচনী বছর 1996-এর লক্ষ্মীপুর 1 আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছিলেন জিয়াউল হক জিয়া। তিনি নির্বাচন করেছিলেন ধানের শীষ নিয়ে এবং 28,577 ভোট পেয়েছিলেন তিনি, এবং তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আওয়ামী লীগের শফিকুল ইসলাম। তিনি পেয়েছিলেন 17,244 ভোট এবং এখানেও আসলে 1991-এর পর 1996 সালেও এই লক্ষ্মীপুর 1 আসনে বিএনপি জয়যুক্ত হয়েছিল। এরপরে চলে যেতে চাই পরের নির্বাচনী বছর 2001-এ জিয়াউল হক জিয়া আবারও বিএনপি থেকে নির্বাচন করেছিলেন। তিনি পেয়েছিলেন 68,990 ভোট এবং মোহাম্মদ শাহজাহান তিনি আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেছিলেন। তিনি পেয়েছিলেন 32,437 ভোট এবং এই 2001-এও লক্ষ্মীপুর 1 আসনে আমরা দেখছি যে বিএনপি আসলে এখানে বিজয়ী হয়েছিল। এরপরে চলে যেতে চাই পরের নির্বাচনী বছর 2008-এ লক্ষ্মীপুর 1 আসন থেকে বিএনপি থেকে লড়েছিলেন নাজিম উদ্দিন আহমেদ। তিনি পেয়েছিলেন 74,276 ভোট এবং আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেছিলেন মোহাম্মদ শাহজাহান। তিনি পেয়েছিলেন 54,946 ভোট এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি জয়যুক্ত হয়েছিল। এবং আমরা যদি বলি যে 1991 থেকে 2008 পর্যন্ত লক্ষ্মীপুর 1 আসনে বিএনপি জয়যুক্ত হয়েছে। এরপরে আমরা চলে যেতে চাই পরের সংসদীয় আসনে। নির্বাচনী বছর 1991 এবং লক্ষ্মীপুর 2 আসন। লক্ষ্মীপুর 2 আসন থেকে বিএনপি পেয়েছিল 38,599 ভোট এবং বিএনপির হয়ে লড়াই করেছিলেন মোহাম্মদ উল্লাহ। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে তিনি জিতে গিয়েছিলেন এবং জামাত এখানে নির্বাচন করেছিল বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রিন্সিপাল M.A. জব্বার। তিনি পেয়েছিলেন 30,097 ভোট। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ্মীপুর 2 আসনে বিএনপি বিজয়ী হয়েছিল। পরবর্তী নির্বাচনী বছর লক্ষ্মীপুর 2 আসনে আমরা দেখতে পাচ্ছি বিএনপি থেকে বেগম খালেদা জিয়া লক্ষ্মীপুর 2 আসনে নির্বাচন করেছিলেন এবং তিনি পেয়েছিলেন 59,054 ভোট এবং বেগম খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন তোজাম্মেল হোসেন চৌধুরী। আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে তিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন এবং তিনি পেয়েছিলেন 26,937। আমরা যদি এই বছরের কথা বলি অর্থাৎ 1996 সালে কিন্তু বেগম খালেদা জিয়া বিএনপির প্রতীক নিয়ে তিনি লক্ষ্মীপুর 2 আসনে নির্বাচন করেছিলেন এবং একটা বড় ব্যবধানের ভোটে তিনি জিতেছিলেন। এবং আমরা চলে যেতে চাই পরে 1996 থেকে 2001-এর নির্বাচনী বছরে লক্ষ্মীপুর 2 আসন। লক্ষ্মীপুর 2 আসন থেকেও এবারও বেগম খালেদা জিয়া তিনি নির্বাচন করেছিলেন বিএনপির আসন থেকে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগের বারের চেয়ে কিন্তু এবার হচ্ছে বেগম খালেদা জিয়া বিপুল পরিমাণ বেশি ভোট পেয়েছিলেন। তিনি 1,23,526 ভোট পেয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী ছিলেন হারুনুর রশিদ। তিনি আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেছিলেন 44,474 ভোট পেয়েছিলেন। আমরা এখানে যদি দেখতে পাই যে ভোটের তফাৎটা কিন্তু আসলে অনেক বেশি এবং অনেক বেশি ভোট পেয়ে আসলে বেগম খালেদা জিয়া 2001 সালে লক্ষ্মীপুর 2 আসন থেকে নির্বাচনে জয়যুক্ত হয়েছিলেন। এরপরে আমরা চলে যেতে চাই 2008 সালের নির্বাচনী বছরে লক্ষ্মীপুর 2 আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে আবুল খায়ের ভূঁইয়া তিনি যুদ্ধ করেছিলেন। ভোট যুদ্ধে 1,29,995 ভোট পেয়েছিলেন তিনি। আর এরপরে হারুনুর রশিদ তিনিও এবছর
আবারও আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেছিলেন এবং তিনি ৫১,৭৩২ ভোট পেয়েছিলেন। এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ্মীপুর ২ আসনেও ২০০৮ সালে বিএনপি জয়যুক্ত হয়েছিল। এরপর আমরা চলে যেতে চাই পরের আসনে। লক্ষ্মীপুর ৩ আসনে ১৯৯১ সালের দিকে আমরা যদি ১৯৯১ সালের নির্বাচনের দিকে যদি তাকাই, বিএনপির হয়ে লড়াই করেছিলেন অ্যাডভোকেট খায়রুল আনাম। অ্যাডভোকেট খায়রুল আনাম পেয়েছিলেন ২৬,৯০৮ ভোট এবং আলহাজ মোহাম্মদ শফিকুল্লাহ তিনি পেয়েছিলেন জামাত থেকে ১৯,১৩২ ভোট। মোটামুটি প্রায় ৬,০০০ ভোটের ডিফারেন্স আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর আমরা চলে যেতে চাই ১৯৯৬ সালে লক্ষ্মীপুর ৩ আসন থেকে বিএনপি হয়ে অ্যাডভোকেট খায়রুল আনাম তিনি আবারও নির্বাচন করেছিলেন, ৪২,২৩২ ভোট পেয়েছিলেন এবং আওয়ামী লীগের হয়ে এখানে নির্বাচন করেছিলেন AKM শাহজাহান কামাল, তিনি পেয়েছিলেন ২৭,৭৮৭ ভোট। এবং আমরা এখানেও দেখতে পাচ্ছি যে বিএনপি আসলে ১৯৯৬ সালে লক্ষ্মীপুর ৩ আসন থেকে জয়যুক্ত হয়েছিল। এরপরে আমরা চলে যেতে চাই ২০০১-এর নির্বাচনী বছরে। এখানে লক্ষ্মীপুর ৩ আসন থেকে আমরা দেখতে পাচ্ছি ধানের শীষ প্রতীকে লড়াই করেছিলেন শহীদউদ্দিন চৌধুরী অ্যানি এবং তার বিপরীতে আওয়ামী লীগের নৌকা মার্কা থেকে তার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অ্যাডভোকেট কাজী ইকবাল হোসেন। আমরা শহীদউদ্দিন চৌধুরী অ্যানির ভোটে যদি তাকাই, তিনি পেয়েছিলেন ৯৫,২১৫ ভোট এবং অ্যাডভোকেট কাজী ইকবাল হোসেন তিনি নৌকা প্রতীক থেকে দাঁড়িয়েছিলেন, ৪১,২৩৫ ভোট তিনি পেয়েছিলেন। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি জয়যুক্ত হয়েছে। এরপরে আমরা চলে যেতে চাই ২০০৮-এর নির্বাচনী বছরে। ২০০৮-এ লক্ষ্মীপুর ৩ থেকে শহীদউদ্দিন চৌধুরী অ্যানি তিনি আবারও বিএনপির হয়ে লড়াই করেছিলেন এবং গতবারের চেয়ে অর্থাৎ ২০০১-এর চেয়ে কিন্তু এবার তিনি আরও বেশি ভোট পেয়েছেন, ১,০৯,৬৩১ ভোট তিনি পেয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আবুল হাশেম, তিনি আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেছিলেন, তিনি পেয়েছিলেন ৮২,০৫০ ভোট। এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি যে শহীদউদ্দিন চৌধুরীর বিজয় হয়েছে, অর্থাৎ বিএনপি বিজয়ী হয়েছিল। এরপরে আমরা চলে যেতে চাই লক্ষ্মীপুর ৪ আসনে। লক্ষ্মীপুর ৪ আসনে ১৯৯১ সালের যে নির্বাচন হয়েছিল, সেই ৯১ সালের নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির হয়ে লড়াই করেছিলেন আব্দুর রব চৌধুরী, তিনি পেয়েছিলেন ২৫,৮৮৪ ভোট এবং খুবই প্রতিযোগিতামূলক একটা আমরা ভোট দেখতে পাচ্ছি এখানে। আসম আব্দুর রব তিনি জাসদের হয়ে নির্বাচন করেছিলেন, তিনি ২৫,৬৩১ ভোট পেয়েছিলেন, মানে অলমোস্ট ২০০ ভোটের ব্যবধানে বিএনপি এখানে আমরা দেখতে পাচ্ছি যে জয়যুক্ত হয়েছে এবং বেশ হাড্ডাহাড্ডি লড়াই বলতে গেলে যে ১৯৯১ সালে লক্ষ্মীপুর ৪ আসনে হয়েছিল। এবং আমরা চলে যেতে চাই ১৯৯৬ সালে লক্ষ্মীপুর ৪ আসনে আমরা আবারও দেখতে পাচ্ছি জাসদের হয়ে লড়াই করেছিলেন আসম আব্দুর রব, তিনি পেয়েছিলেন ৩৭,২৮২ ভোট এবং বিএনপির হয়ে লড়াই করেছিলেন আব্দুর রব চৌধুরী, তিনি ৩৫,০৩১ ভোট পেয়েছিলেন। এখানে কিন্তু একটু ভোটের খেলাটা একটু উল্টে গিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে জাসদ ১৯৯৬ সালে জয়যুক্ত হয়েছে। এরপরে আমরা চলে যেতে চাই ২০০১ সালের নির্বাচনে। ২০০১ সালে লক্ষ্মীপুর ৪ আসন থেকে বিএনপির হয়ে লড়াই করেছিলেন ABM আশরাফ উদ্দিন, তিনি ৪৫,৯৭৭ ভোট পেয়েছিলেন এবং জাসদের হয়ে আসম আব্দুর রব তিনি পেয়েছিলেন ৪৩,৪৫৩ ভোট। আমরা যদি এখানে দেখি, এখানেও আসলে বিএনপি এবং জাসদে ২০০১ সালের নির্বাচনে কিন্তু বেশ হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়েছে এবং আমরা যদি বলি যে খুব কম ভোটের ব্যবধানে বিএনপি এখানে জয়যুক্ত হয়েছে। এরপরে আমরা চলে যেতে চাই নির্বাচনী বছর ২০০৮-এ। ২০০৮-এ দেখতে চাই বিএনপির সাথে এখানে আওয়ামী লীগের একটা লড়াই হয়েছে। ABM আশরাফ উদ্দিন তিনি বিএনপির হয়ে লড়াই করেছিলেন এবং আব্দুর রব চৌধুরী তিনি লড়াই করেছিলেন আওয়ামী লীগের হয়ে। বিএনপি এখানে পেয়েছে ৬৮,৫৪৯ ভোট এবং আব্দুর রব চৌধুরী তিনি পেয়েছেন ৫৮,৪২৭ ভোট। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি জয়যুক্ত হয়েছে। দর্শক, এই মুহূর্তে লক্ষ্মীপুর ১, ২, ৩ ও ৪ আসনের রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থীদের কথা শুনবো এবং জানবো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের ভাবনা।
আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে আগামী নির্বাচনটা একটা চ্যালেঞ্জিং, কঠিন নির্বাচন হবে এবং ঘরে ঘরে যাওয়ার জন্য, ঘরে ঘরে দাওয়াত পৌঁছানোর জন্য, ঘরে ঘরে আমাদের এই আবেদনটা মা বোন ওই ফ্যামিলির কাছে তুলে ধরার জন্য আমরা যাচ্ছি, কথা বলছি এবং সবচেয়ে বেশি আমরা গুরুত্ব দিচ্ছি এই বাড়িতে বাড়িতে গিয়ে সবার কাছে 31 দফা তারেক রহমানের সালাম, বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছাচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস যে সুন্দর একটা নির্বাচন অনুষ্ঠিত হবে, সকল রাজনৈতিক দল এগিয়ে আসবে। যারা আমরা সবাই মিলে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম করেছি, লড়াই করেছি, যুগপৎ আন্দোলনে ছিলাম, সকলকে নিয়ে যেন একটা জাতীয় ঐক্যমত্যের সরকার আমরা গঠন করতে পারি, সেই দিকটাও কিন্তু আমরা বিবেচনা রেখেছি। আমার নেতা তারেক রহমান শুধু এত দূর থেকেও এই সমস্ত আন্দোলন সংগ্রামের প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে আন্দোলন সংগ্রামের সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে একটি গণতান্ত্রিক মুচ্ছা গঠন করা হয়েছে, যার মাধ্যমে এদেশের মানুষ, সকল রাজনৈতিক দল, অধিকাংশ রাজনৈতিক দল আমাদের এই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করছে এবং আমাদের কর্মসূচির সাথে তারা অনেকে যুক্ত, অনেকে ইন্ডিভিজুয়াল দায়িত্ব পালন করেছে। আমাদের যে নারী সমাজ বিশাল একটা অংশ আছে, তাদেরকে আদর্শিক প্রযুক্তিগত দিক থেকে উন্নত করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এটা তো খুব একটা বেশি টাকার প্রয়োজন হবে সেটা, এটা যে খুব একটা বেশি ব্যাঘাতে পারছে সেটা কিন্তু স্বচ্ছতার প্রয়োজন ছিল। তো বর্তমান চ্যালেঞ্জ আমি মনে করি এই সমস্ত বিষয়ে আমরা ওভারকাম করতে পারি, ভবিষ্যতে আমরা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি সর্বক্ষেত্রে। তাহলে বাংলাদেশে মানুষ যেই ভালো কাজ করবে তাকে ভোট দেবে, যে জনগণের সাথে তাদের বিগত দিনে কমিটমেন্ট বাস্তবায়ন করবে তাকে পাবলিক ভোট দেবে। এ পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর লক্ষ্মীপুর জেলার আমির এবং লক্ষ্মীপুর 2 এর পদপ্রার্থী মাস্টার রুহুল আমিন ভূঁইয়া। জনাব রুহুল আমিন ভূঁইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট অনুষ্ঠানে। শুরুতে আপনার কাছে জানতে চাইব যে আপনার যে আসন, সেই আসনে নির্বাচন নিয়ে আপনাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কেমন, কিভাবে আসলে আপনারা সাধারণের দোরগোড়ায় যাচ্ছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে আমি ডিবিসি নিউজকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি আজকের এই কর্মসূচিতে আমাকে যুক্ত করার জন্য। লক্ষ্মীপুরের একটি গুরুত্বপূর্ণ আসন হল লক্ষ্মীপুর 2। লক্ষ্মীপুরে সবচেয়ে বৃহৎ আসন এটি, 19টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে। এখানে বিগত দিনে জামাত ইসলামী 91 এবং 96 সনে নির্বাচন করেছিল। আসলে বাস্তবে তখনকার রাজনৈতিক চিত্র এখন রাজনৈতিক চিত্র অনেক পার্থক্য রয়েছে। আমাদের বাংলাদেশে বিগত 54-55টি বছরে বাংলাদেশের মানুষ রাজনীতিবিদদের থেকে হতাশাব্যঞ্জক পারফরমেন্স পেয়েছিল। দেশের উন্নয়ন, সকল উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে ছিল দুর্নীতি এবং রাষ্ট্রের উন্নয়নমূলক কর্মকাণ্ড স্থগিত হয়ে গিয়েছিল, থমকে গিয়েছিল, টেকসই উন্নয়ন হয়নি। যে সমস্ত উন্নয়ন হয়েছে দুর্বল উন্নয়ন হয়েছে, কারণ আমাদের দেশের রাজনীতির মধ্যে আমরা দেখতে পাই দূরত্বপনা এবং রাজনীতিকে অনেকেই ব্যবসায়ী হিসেবে করে নেন। আমরা এবার 2024-এর আন্দোলন, এই আন্দোলন এবং আন্দোলনের পূর্বে জামাত ইসলামের রাজনীতি ভূমিকা, জামাত ইসলামের 24-এর আন্দোলনে সকল বিরোধী রাজনীতি দলগুলি নিয়ে যে আন্দোলন করেছিল, সে আন্দোলনের সফলতা এসেছে আলহামদুলিল্লাহ। জাতি ভিন্ন একটি বাংলাদেশ দেখার স্বপ্ন দেখছে। আমরা জনগণের কাছে আমাদের বক্তব্য তুলে ধরছি, উঠান বৈঠক করছি, গণসংযোগ করছি, ভোটার কন্ট্যাক্ট করছি, ব্যক্তিগতভাবে গ্রুপে গ্রুপে আমরা ভোটার কন্ট্যাক্ট করছি। সেই ভোটারদের কাছে আমরা বিগত বাংলাদেশের ইতিহাস তুলে ধরার চেষ্টা করছি যে আমরা চাই যে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ, যে বাংলাদেশ বিগত 54 বছরে দুর্নীতিমুক্ত রাজনীতি পাইনি, দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমরা পাইনি। আমরা জনাব রুহুল আমিন ভূঁইয়া, আপনার কাছে একটু জানতে চাই যে আমরা এর আগেও আসলে দেখেছি যে লক্ষ্মীপুরে বিভিন্ন পত্রিকায় দেখেছি বা বিভিন্ন সংবাদে দেখেছি যে লক্ষ্মীপুরে চাঁদাবাজি, সন্ত্রাস এখানে আসলে অনেক বেশি এবং প্রবাসীদের আমরা দেখতে পাই যে অনেক বেশি হয়রানি করছে। আপনারা যদি ক্ষমতায় আসেন সেক্ষেত্রে আসলে কি ধরনের পদক্ষেপ নেবেন? আলহামদুলিল্লাহ, আপনি অত্যন্ত ভালো একটা বিষয় উপস্থাপন করেছেন। লক্ষ্মীপুরে এই দুর্নীতি এবং চাঁদাবাজি প্রবল। আমরা জনগণের কাছে ওয়াদা দিচ্ছি, আমরা নিজেরা দুর্নীতিবাজ নই। আমরা এই দেশে ক্ষমতায় গেলে, সরকার গঠন করলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স,
তাছাড়া মাদক সহ চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব, সালিশ বাণিজ্য, এই সব কিছু থেকে মুক্ত করার আমরা দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করছি। ইনশাআল্লাহ পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে যদি আমরা দেশ গড়তে পারি তাহলে এগুলি বিদায় হবে। তবে আগামী নির্বাচনে আমরা সবচেয়ে বড় প্রতিশ্রুতি হলো বাংলাদেশকে আমরা একটি দুর্নীতি জনাব রুহুল আমিন ভূঁইয়া, বিগত নির্বাচনগুলোতে কিন্তু আমরা জামাতে ইসলামকে সেভাবে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করতে দেখিনি, এবারে আসলে কি করবেন? আপনারা দেখছেন যে 1991 সালে আমাদের প্রার্থী আব্দুল জব্বার মাত্র 8000 ভোটে পরাজিত হয়েছেন, কিন্তু এখন আমাদের পুরা বাংলাদেশের চিত্র ভিন্ন এবং লক্ষ্মীপুরের চিত্র ভিন্ন। আমরা মানুষকে বোঝাতে সক্ষম হয়েছি যে জামাত ইসলামী আগামী দিনে এই জাতিকে আশার আলো দেখাতে পারে এবং মানুষ আমাদের কথা বিশ্বাস করছেন। বিশেষ করে আমাদের ব্যক্তিদের ব্যক্তিগত চরিত্র মানুষ মূল্যায়ন করছেন, আমাদের গ্রহণযোগ্যতা মানুষের কাছে বৃদ্ধি পেয়েছে, আমাদের কথা মানুষরা বিশ্বাস করছে। এই বিশ্বাসের জায়গা থেকে আমরা আগামী দিনে লক্ষ্মীপুর সহ সারা বাংলাদেশকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপস্থাপন করতে চাই। এতে আমাদের ভোট বেড়েছে, আমরা বাড়ি বাড়ি যাচ্ছি। আমাদের লক্ষ্মীপুর জেলায় আমাদের প্রচুর সহযোগী এবং কর্মী এবং বায়াতবদ্ধ জনশক্তি আছে এবং এর দ্বারাই আমরা আগামী দিনে। জনাব রুহুল আমিন ভূঁইয়া, আপনার কাছে একটু জানতে চাই যে লক্ষ্মীপুর আসনে যারা সনাতন ধর্মাবলম্বী আছেন কিংবা যারা আসলে এতদিন অন্য দলের বা অন্য রাজনৈতিক দলের ভোটার ছিলেন, তাদেরকে আপনারা কিভাবে কাছে টানছেন? তারা কেন আপনাদেরকে ভোট দিবে? সনাতন ধর্মাবলম্বীরা একসময় তারা ছিল এক দলের ভোট ব্যাংক, আজকে সে অবস্থায় নেই। ওই দল এই দেশ থেকে বিদায় হয়েছে। আমরা সনাতন ধর্মাবলম্বীদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে আমরা যদি কোরআন এবং সুন্নাহ দ্বারা দেশ পরিচালনা করি তাহলে মুসলিম অমুসলিম সকল ধর্মের লোকেরা সমান নিরাপত্তা পাবে। বিগত 2024 সালে আন্দোলনের পরে আমরা মন্দিরগুলি, অমুসলিমদের বাড়িঘর তাদেরকে পাহারা দিয়েছি এবং আমরা তাদেরকে নিরাপত্তার আশ্বাস দিচ্ছি, নিরপেক্ষতার আশ্বাস দিচ্ছি, সমান সুবিচার ইনসাফ প্রতিষ্ঠার আশ্বাস দিচ্ছি। তারা আমাদের কথা বিশ্বাস করছেন এবং তারা আগামী দিনে আমরা মনে করি জামাত ইসলামীকে ভোট দিবেন। আপনারা জনাব রুহুল আমিন ভূঁইয়া, আপনার কাছে জানতে চাই যে বিগত বছরগুলোতে আপনারা কি রাজনৈতিক কার্যক্রম চালাতে পেরেছিলেন? কারণ আমরা আসলে অনুষ্ঠানের শুরুতেই আমরা একটা ফটো কার্ডের মাধ্যমে আমরা প্রেজেন্টেশন দেখছিলাম, সেখানে আমরা দেখছিলাম যে 1991 থেকে 2008 পর্যন্ত যে নির্বাচনগুলো ছিল সেগুলোতে আসলে লক্ষ্মীপুরে যে আসনগুলো ছিল, লক্ষ্মীপুরে সেই আসনগুলোতে বিএনপির সাথে জাসদের বা বিএনপির সাথে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল, কিন্তু সেখানে আসলে আমরা জামাতের সেরকম একটা অবস্থান দেখতে পাইনি। জি ধন্যবাদ। আমরা 1991 সালে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলাম। এরপরে 2001, 2008, 2018 এই নির্বাচনগুলিতে আমরা 4 দলীয় জোটের সাথে ছিলাম। জোটে থাকার কারণে আমি 2006 সালে মনোনয়নপত্র দাখিল করেছি, 2008 সালে মনোনয়নপত্র দাখিল করেছি এবং 2018 সালেও যে লাইলাতুল ইলেকশন যাকে আমরা বলি যে রাতের ভোট দিনের ভোট রাতে হয়ে গেছে, সেই ইলেকশনও আমি প্রার্থী ছিলাম। তবে ঊর্ধ্বতর সংগঠনের নির্দেশ অনুযায়ী জোটের দৃষ্টিভঙ্গির কারণে আমি প্রার্থিতা প্রত্যাহার করেছি। মূলত আমরা তখনও এই দেশের জনপ্রিয় সংগঠন ছিলাম। লক্ষ্মীপুর, বিশেষ করে লক্ষ্মীপুর 2 এবং 3 আসনটি আমাদের জন্য অনেক পজিটিভ আসন। আমাদের এখানে যথেষ্ট পরিমাণ ভোট ব্যাংক আছে, কিন্তু জোটের কারণে আমরা আমাদের দলীয় অবস্থান দেখাতে পারিনি। আপনি লক্ষ্য করবেন যে এই যে 2001 এবং 2008 এই 2 এবং 91 সালে জামাতের সাপোর্ট নিয়েই কিন্তু বিএনপি ক্ষমতা গিয়েছিল। সুতরাং আমাদের এখানে বিশাল ভোট ব্যাংক আছে, কিন্তু আমরা জোটের কারণে আমাদের ভোট আমরা 4 দলীয় জোটের প্রার্থী তথা বিএনপি প্রার্থীকে আমরা দিয়েছি। জি জনাব রুহুল আমিন ভূঁইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হয়ে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে সময় দেওয়ার জন্য। ডিবিসি নিউজকে ধন্যবাদ। সকল শ্রোতা এবং দর্শকদেরকে আমার পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে, আমির জামাতের পক্ষ থেকে মোবারকবাদ। স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট অনুষ্ঠানে। লক্ষ লক্ষ তরুণ প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে, তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এবারের সেগমেন্ট তারুণ্যের ভোট। এবার জেনে নেব নির্বাচন নিয়ে তারুণ্যের নানা ভাবনা প্রত্যাশার কথা। আমি আমার তারুণ্যের প্রথম ভোটটা এমন একজনকে দিতে চাই যার কারণে আমাদের দেশটা দুর্নীতি থেকে পুরোপুরি মুক্ত হবে। আমাদের তরুণ প্রজন্মের প্রথম ভোট আমরা তাকেই দিব যে হচ্ছে সঠিক এবং ইনসাফের মাধ্যমে দেশের সকল ভৌগোলিক সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব করবে এবং হচ্ছে দেশের
সার্বভৌমত্বের রক্ষার্থে নিজের জীবন উৎসর্গ করবে। ভোটের মাঠটা যেন সুশীল থাকে, কোনো যেন দুর্নীতি না হয়, ভোটটা যেন যে যার মতো করে দিতে পারে, কোনো চাপ যেন তাদের মধ্যে না থাকে। সামনে একটা ভোট দিব, এই দেশটাকে দুর্নীতি মুক্ত দেশ চাই, দুর্নীতি ঘুষ এগুলো মুক্ত। তরুণ, আমার জীবনে এটা প্রথম ভোট। আমি চাই নারীদের নিরাপত্তা দেওয়া হোক, তারপর হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য আরো ভালো হয়। আসলে যে সরকার আমাদের দেশের জন্য অনেক ভালো হবে, আমাদের দেশে উন্নয়ন করবে, সেই সরকারকেই চাই। ত্রয়োদশ জাতীয় নির্বাচনটা সুস্থ এবং স্বাভাবিকভাবে করার জন্য আমাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা অন্তর্বর্তীকালীন সরকার সেটা আমাদের পূরণ করবে আমরা আশা করি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলেছেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকার এবং অতিরিক্ত পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমি। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসন লক্ষ্মীপুর সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই নির্বাচনটি যেন সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য ও স্বচ্ছ উপায়ে অনুষ্ঠিত হয় সেজন্য সার্বিক দিক নির্দেশনা আমাদেরকে প্রদান করেছেন এবং ইতিমধ্যে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তিনি চট্টগ্রাম বিভাগে এই বিভাগের সকল কর্মকর্তাদের সঙ্গে সভা করে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছেন। আমাদের এই 5টি উপজেলা এবং 4টি পৌরসভায় যে বিভিন্ন ভোট কেন্দ্র স্থাপিত হয়েছে সেই ভোট কেন্দ্রের তালিকা ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। ভোটাররা নির্বিঘ্নে যেন ভোট কেন্দ্রগুলোকে যেতে পারে সেজন্য ইতিমধ্যেই আমরা রোডস অ্যান্ড হাইওয়ে, এলজিডি, পৌরসভা সহ আমাদের উপজেলা নির্বাহী অফিসারগণকে নির্দেশনা প্রদান করেছি যেন দ্রুত ভাঙা বা সংস্কার অনুপযোগী যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোকে যেন তারা সংস্কার উপযোগী করেন। লক্ষ্মীপুর জেলা পুলিশ আমরা 10টা ব্যাচে 500 জন পুলিশ সদস্যকে আমরা ট্রেনিং দিয়েছি নির্বাচনের আগে, নির্বাচনের দিন, নির্বাচন পরবর্তী সংসদে প্রতিরোধে তারা কী কাজ করবে, কীভাবে মানুষের সাথে কথা বলবে, নির্বাচনের সময় তার কাজগুলো কী কী, আইনগত ভিত্তি কী, সে কোন ধরনের অস্ত্র ব্যবহার করতে পারবে, কখন অস্ত্র ব্যবহার করতে পারবে, কখন সে লালচাষ করতে হবে, এই যে আইনি ভিত্তিগুলো আইনের মধ্যে থেকে তার কাজ করা, এই ট্রেনিং আমরা তাদেরকে দিয়ে যাচ্ছি এবং পর্যায়ক্রমে এই মাসে নভেম্বর 24 তারিখ পর্যন্ত আমরা তাদের ট্রেনিং দেব নির্বাচন উপলক্ষে এবং ভোটাররা নিশ্চিন্তে আসার জন্য এবং ভোটারদের নিরাপত্তার জন্য নির্বাচনী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তা যারা নিরাপত্তা আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে পুলিশের কাজ। মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। স্বাগত, আবারও দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। নির্বাচন এলেই জমে ওঠে চায়ের আড্ডা, নানা বিষয়ের যুক্তিতর্ক, সেই সব নিয়ে ভোটের আড্ডা। ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তৌহিদুর রহমান। মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আমি লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছি তৌহিদুর রহমান। তো দর্শক, আপনাদেরকে স্বাগতম চায়ের আড্ডায়। আমাদের লক্ষ্মীপুরে রয়েছে সংসদীয় আসন 1, 2, 3, 4। আমাদের চতুর্পাশে রয়েছেন আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এখানে ছাত্র আছেন, যুবক আছেন, আমাদের আছেন নবীন, তরুণ, আমাদের প্রজন্ম, তরুণদের এবার প্রথম ভোট। আমরা জানতে চাইব এই বছর প্রথমেই অনেক বছর পরে, প্রায় 16 বছর পরে অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুরু হচ্ছে। তো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এই যে আপনারা যারা এখানে ভোটার রয়েছেন, আপনারা সাধারণত এই ভোটে আপনারা কী ধরনের আপনারা পরিবেশ চান একটু বলবেন? আমরা অবশ্যই সুশৃঙ্খল একটা নির্বাচন চাই যেখানে সবাই ভোট দিতে পারবে স্বাচ্ছন্দ্য বোধে, কোনো ভয় ছাড়া, কোনো ভীতি ছাড়া আমরা যাতে ভোট দিতে পারি। ঠিক আছে, আমরা এটা চাই। আপনি একটু কি বলবেন যে আপনারা এই যে ভোটটা সামনে, তাই না, আপনারা কি ধরনের জনপ্রতিনিধি চান? আমরা এমন জনপ্রতিনিধি চাচ্ছি যে জনপ্রতিনিধির অধীনে আমরা সুষ্ঠুভাবে ভোট দিতে পারবো। বিগত আপনার 15 থেকে 16 বছর ধরে যে অরাজকতা চলেছে দেশে, হ্যাঁ, এই স্বৈরাচার দূর হওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এখন যে ভোট হবে, আশা করি ভোটটি সুষ্ঠুভাবে হবে এবং আমরা যারা নবীন ভোটার আছি আমরা ভোট দিতে সক্ষম হব। যদি আমি এবার আপনার কাছে যাই, এই যে আমাদের এই যে ত্রয়োদশ সংসদ নির্বাচন আসন্ন, তো আপনাদের প্রত্যাশার প্রতিফলন ঘটবে কতটুকু বলে আপনি মনে করেন? আমি মনে করি যে এবার অন্তর্বর্তী সরকারের অধীনে আমাদের প্রত্যাশা পূরণ হবে, কারণ অন্তর্বর্তী সরকার যেহেতু সবার দিক বিবেচনা করে ভোটটি নেবে এবং কারো দিকে তারা বেশি ভালোভাবে ব্যবহার অথবা খারাপ ব্যবহার করবে না, তাই আমি মনে করি যে অন্তর্বর্তী সরকারের অধীনে এবার ভোট ভালোভাবেই হবে। তো আপনিও তো নবীন ভোটার, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে আপনারা কী ধরনের জনপ্রতিনিধি চান একটু বলবেন? আমরা এমন ধরনের জনপ্রতিনিধি চাই
যারা সুশৃঙ্খল তাদের সবচেয়ে বড় প্রায়োরিটি থাকবে দেশের জনগণ, যারা সবসময় দেশের জনগণের কল্যাণের কথা চিন্তা করবে। হ্যাঁ, আমি যদি একটু আমার বাম দিকে যাই, আমার বাম দিক থেকে যদি আমি এবার শুরু করি, তাহলে আমার বাম পাশে বসে আছেন এক ঝাঁক তরুণ, তারাও নতুন ভোটার, তারা এই বছর প্রথম ভোট দিবেন। তো আমি যদি আপনার কাছে একটু জানতে চাই যে আপনি আপনার এই যে ভোটের যে পরিবেশ সামনে কেমন, আপনার কী ধরনের নির্বাচন চান একটু বলবেন? সুস্থ নির্বাচন, যাতে সবাই ন্যায় শৃঙ্খলভাবে ভোট কেন্দ্রে গিয়ে সুন্দরভাবে ভোট দিতে পারে। দেখেন, বিগত 15 থেকে 16 বছর প্যাসিস্টদের আমলে মানুষ একবারে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয় নাই। ওনারা রাতের ভোট রাতে কালেক্ট করে নিয়ে গেছে। এবার আমরা চাই তত্ত্বাবধানে আমলে সরকারের কাছে যাতে ন্যায় ভিত্তিক ভোট প্রতিষ্ঠিত করতে পারে এবং সবাই যাতে কেন্দ্রে গিয়ে সুশৃঙ্খলভাবে ভোট দিতে পারে। আপনার কাছে একটু জানতে চাই, আপনারা কী ধরনের প্রতিনিধি চান এই নির্বাচনে? আমি এই নির্বাচনে এমন প্রতিনিধি চাই যিনি সৎ, যোগ্য এবং নির্ভীক এবং সমাজের উন্নয়নের জন্য কাজ করবেন, শান্তি শৃঙ্খলার জন্য কাজ করবেন, সর্বোপরি আমরা শান্তিতে বসবাস করতে পারবো। আমি এমন একজন জনপ্রতিনিধি চাই। আপনারা সাধারণত এই যে জাতীয় নির্বাচনটা সামনে, তাই না? তো এই নির্বাচনে এই যে আমাদের এই যে ভোট হচ্ছে সামনে, তো ভোটে আপনারা কী রকম আপনাদের প্রত্যাশার প্রতিফলন কতটুকু ঘটবে বলে আপনি মনে করেন? প্রথমত, যে দেশে যত বেশি গণতন্ত্র সেই দেশ তত বেশি স্বাধীন। আমাদের সবচেয়ে স্বাধীনতার সবচেয়ে বড় প্রতীক হচ্ছে কি গণতন্ত্র। গণতন্ত্র আছে মানে হচ্ছে আমাদের স্বাধীন। আর এই গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার তাদের কি সংস্কার কার্যক্রম সম্পূর্ণ করে, ওরা কি জুলাই স্পিডকে ধারণ করে বর্তমান তরুণকে অগ্রাধিকার দিয়ে আমরা একটা সুষ্ঠু অবাধ একটা নির্বাচন চাই, যে নির্বাচনে কি কোনো রকমে কোনো কারচুপি কোনো কিছু হবে না, ফ্যাসিস্টের আমলের কোনো নির্বাচন কি এখানে আসবে না। এই নির্বাচনের মাধ্যমে দিয়ে কি যাতে আমাদের গণতন্ত্রের পথ যাতে সুগম হয়, নেক্সট জেনারেশন বা পরবর্তী আমাদের দেশে যাতে সকল কিছু এই নির্বাচনের দ্বারা যাতে অগ্রসর হয়। পরবর্তীতে হলো যে আমরা ওই রকম প্রতিনিধি চাই যারা কি আধিপত্যর বিরুদ্ধে তাদের কি কণ্ঠস্বর সবসময় উঁচু থাকবে, কারণ আমরা কখনো কারো পরাধীন হতে চাই না। আমরা স্বাধীন, আমরা জাতিগতভাবে উন্নত, আমরা বাঙালি হিসেবে আমরা যে গর্ববোধ সকল কিছু নিয়ে কি আমরা এই রাষ্ট্রে আমরা সুন্দরভাবে থাকতে চাই। এটা হলো আমাদের তরুণের সবচেয়ে বড় চাওয়া আর কি, যাতে আমরা এখন এরপরে আমরা আপনারা শুনছিলেন মধুমতি ব্যাংক, রোড টু পার্লামেন্ট, লক্ষ্মীপুরের থেকে চায়ের আড্ডার। এই ছিল আমার কাছে সর্বশেষ প্রতিবেদন। মধুমতি ব্যাংক, রোড টু পার্লামেন্টে এই ছিল আজকের আয়োজন। আগামীকাল ফিরবো একই সময়ে। ভালো থাকুন।